ইরাক এবং আমেরিকার যুদ্ধ চলাকালীন ইরাকের একটা স্কুলে আমেরিকার সৈন্যরা হামলা করে আর সেখানে থাকা সমস্ত স্টুডেন্ট একসঙ্গে মারা যায়। আর সেই স্কুলের সাধারণ এক শিক্ষক তার স্টুডেন্টদের হত্যার প্রতিশোধ নিতে হয়ে ওঠে ভয়ঙ্কর এক স্নাইপার। তার নাম শুনলে আমেরিকার কমান্ডারদের প্যান্ট ভিজে যেত। বলছিলাম সেই ইরাকের মুসলিম স্নাইপারের কথা যার নাম ছিল জুবা। সে একাই প্রায় 40 জনের হেডশট নিয়ে নরকে পাঠিয়েছিল। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আইজাক এবং ম্যাথিউস নামের দুই আমেরিকান সৈন্যকে দেখতে পাই। এটি 2007 সালের কথা, যখন ইরাক এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তাদেরকে পাঠানো হয় কারণ ইরাকে একটা পাইপলাইন নির্মাণের কাজ চলছিল, তার উপর নজর রাখার জন্য। কারণ তারা খবর পেয়েছিল যে জুবা নামের একজন ইরাকি স্নাইপার আমেরিকান শ্রমিকদেরকে হত্যা করছে। এরপর তারা দুজনে সেই কর্মস্থানে পৌঁছায় আর তার বেশ কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে শুয়ে পড়ে এবং তাদের শত্রুদেরকে অনুসরণ করতে শুরু করে। 20 ঘন্টা কেটে যায়, কিন্তু তখনও পর্যন্ত দুজনে কাউকে দেখতে পায় না এবং জুবার কোনো চিহ্ন ছিল না। এখন মরুভূমিতে তীব্র তাপের কারণে ম্যাথিউসের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং এতক্ষণে সে অনুভব করতে শুরু করে যে বাস্তবে এখানে কোনো স্নাইপার নেই এবং কেউ তাদের ভুল তথ্য দিয়েছে। সে আইজাককে বলে যে আমাদের আরও কিছুটা এগিয়ে গিয়ে পুরো এলাকাটি অনুসন্ধান করা উচিত। এতে আইজাক বলে যে এটি করা বোকামি হবে, কারণ যদি জুবা এখানে উপস্থিত থাকে তাহলে সে আমাদের জীবিত ছেড়ে দেবে না। এখানে ম্যাথিউস আইজাককে বলে যে দেখো ভাই, যদি জুবা এখানে থাকতো তাহলে এই 20 ঘন্টার মধ্যে সে আমাদেরকে দেখতে পেত, নয়তো আমরা তাকে দেখতে পেতাম। আর যতদূর মনে হয় এই মৃত লোকগুলিকে ইরাকি লুটেরারা হত্যা করেছে। আইজাক তাকে বলে যে এই সমস্ত লোকেদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং এটা কোনো লুটেরাদের কাজ নয়, বরং একজন পেশাদার স্নাইপারের কাজ। যদিও ম্যাথিউস আইজাকের কথা একমত হয় না, তবুও সে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং আরো কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু এখনো পর্যন্ত কাউকে দেখতে পায় না। অবশেষে ম্যাথিউসের ধৈর্য হারিয়ে যায় এবং সে কর্মস্থানে গিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে আইজাককে কভার দিতে বলে এবং সে নিজে বন্দুক নিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর ম্যাথিউস যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন চারপাশে মৃতদেহের স্তূপ দেখতে পায়, যার মধ্যে কিছু আমেরিকান সৈন্যদের এবং বাকি আমেরিকান শ্রমিকদের। এবং এখানে হঠাৎ করে আইজাকের স্কোপ ঝাপসা হয়ে যায়, যার ফলে সে ম্যাথিউসকে ঠিকমতো দেখতে পায় না। সে তৎক্ষণাৎ ম্যাথিউসকে এ বিষয়ে জানায় এবং তাকে ফিরে আসতে বলে। ম্যাথিউস বলে যে ভাই, আমি তোমাকে কতবার বলেছি তোমার স্কোপ পরিবর্তন করে আরো ভালো স্কোপ নিতে, কিন্তু তুমি আমার কথা শোনো না। আইজাক বলে যে এই স্কোপটি আমাদের প্রিয় বন্ধু ডিনের এবং সেই কারণে আমি সবসময় এটা আমার কাছে রাখি। আসলে ডিন তাদের দুজনের পুরনো বন্ধু, সে যুদ্ধের সময় মারা গিয়েছিল এবং এই স্কোপটি ডিনের শেষ চিহ্ন ছিল। তারপর যখন ম্যাথিউস মৃতদেহগুলো পরীক্ষা করে তখন সে হতবাক হয়ে যায়, কারণ এই সমস্ত লোকেদের নিখুঁত হেডশট নিয়ে মারা হয়েছে। এখন ম্যাথিউস বুঝতে পারে যে হয়তো আইজাক ঠিক কথা বলেছে এবং এটি একজন পেশাদার স্নাইপারের কাজ, কারণ একজন পেশাদার স্নাইপার কেবলমাত্র এত নিশ্চিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং সেটা হলো জুবা। ম্যাথিউস আইজাককে এই বিষয়ে বলে। আইজাক বলে যে তুমি সেখান থেকে ফিরে এসো, নইলে তোমাকে ওই মৃতদেহদের সঙ্গ নিতে হবে। ম্যাথিউস আইজাকের কথায় কান না দিয়ে ঘটনাস্থলের মাঝখানে দাঁড়িয়ে জানতে চেষ্টা করে যে কোন দিক থেকে গুলি চালানো হয়েছে। জুবা ম্যাথিউসের পেটে গুলি করে, যার ফলে ম্যাথিউস মাটিতে পড়ে যায়। আর এখানে আমরা সেই জাতির পরিচয় পাই যেই জাতির ধৈর্যের কোনো অভাব হয় না, তার সদ্য প্রমাণ ফিলিস্তিন। যাই হোক, এটা দেখে আইজাক তার সঙ্গীকে বাঁচাতে দৌড়ে যায় এবং সে সেই স্নাইপারের গুলি এড়াতে জিগজ্যাগ প্যাটার্নে দৌড়াতে শুরু করে, কিন্তু ম্যাথিউসকে বাঁচানোর আগেই জুবা তার পায়ে গুলি করে। আইজাক ম্যাথিউসকে সেখানে রেখে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। ম্যাথিউস আইজাককে বলে যে তুমি বেস ক্যাম্পে যোগাযোগ করে এখানে একটি ব্যাকআপ টিমকে আসতে বলো, কিন্তু আইজাক তার ক্ষতটা দেখে যেখান থেকে প্রচুর রক্ত প্রবাহিত হচ্ছিল। এখানে রক্ত বন্ধ করার জন্য সে তার ক্ষতস্থানে একটি বেল্ট বাঁধে আর সে রেডিও বের করে যাতে সে ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু সে তা করতে পারে না কারণ স্নাইপারের গুলি সরাসরি তার রেডিওতে আঘাত করেছে, যার ফলে রেডিওর অ্যান্টেনা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই আইজাক ম্যাথিউসকে দেখতে পায়। সে তার বন্দুক নেওয়ার চেষ্টা করছে। এখানে আইজাক তাকে নড়াচড়া করতে বারণ করে, কারণ যদি স্নাইপার তাকে জীবিত দেখে তাহলে সে তাকে গুলি করে হত্যা করবে। তবে ম্যাথিউস এখনো তার কথা শোনে না এবং সে তার বন্দুক নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় সে ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায়। এখন আইজাক বুঝতে পারে যে তারা দুজনে কতটা খারাপভাবে ফেসে গেছে এবং এই মুহূর্তে তারা নিজেদের বাঁচানোর জন্য
কিছুই করতে পারবে না। আইজাক নিজেকে শান্ত করে এবং সে তার পা থেকে গুলিটা বের করার চেষ্টা করে। এই কাজটি এতটাই বেদনাদায়ক ছিল যে ব্যথার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান হয়, সে রেডিওতে কারোর কথা শুনতে পায় এবং আইজাক ভাবে সম্ভবত মার্কিন সেনা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং এটা দেখে সে খুব খুশি হয়। এরপর সে তার পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয় এবং একটি ব্যাকআপ টিম পাঠাতে বলে। এখন যে অফিসার আইজাকের সাথে কথা বলছিল সে তাকে বলে যে এত বড় মরুভূমিতে তোমাকে দেখা সম্ভব না, তাই আমরা চাই তুমি যে জায়গায় আছো সেখানে উঠে দাঁড়াও, না হলে বাতাসে বন্দুক চালাও যাতে আমরা তোমার অবস্থান জানতে পারি এবং তোমাকে সাহায্য করতে পারি। এই কথা শুনে আইজাক একটু চিন্তায় পড়ে যায় এবং সে এই লোকটিকে সন্দেহ করে, কারণ এই সমস্ত কাজ করা নিয়মের বিরুদ্ধে ছিল। এরপর যখন আইজাক ওই লোকটির উচ্চারণের দিকে মনোযোগ দেয় তখন সে বুঝতে পারে যে এই লোকটি কোনো আমেরিকান নয়, বরং সেই স্নাইপার যে তাদেরকে গুলি করেছিল। স্নাইপার আইজাকের রেডিওর ফ্রিকোয়েন্সি ট্যাপ করে তার সাথে মজা করছিল। এখানে আইজাক বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কোনো আমেরিকান নও, কিন্তু তুমি সেই স্নাইপার যে আমাদেরকে গুলি করেছো। তখন সেই স্নাইপার বলে যে তোমার অনুমান একেবারে সঠিক, আমি সেই ব্যক্তি যে এখানে থাকা সমস্ত আমেরিকানকে হত্যা করেছে এবং যদি তুমি বেঁচে থাকতে চাও তবে তুমি আমার সাথে কথা বলতে থাকো। প্রথমে আইজাক এটা করতে অস্বীকার করে। তখন সেই স্নাইপার ম্যাথিউসকে গুলি করার হুমকি দেয়। তখন আইজাক তার সাথে কথা বলতে রাজি হয়। সেই স্নাইপার আইজাককে অনেক প্রশ্ন করে এবং আইজাক না চাইলেও তার উত্তর দিতে বাধ্য হয় এবং মাঝে মাঝে তার স্কোপ দিয়ে সেই স্নাইপারকে দেখার চেষ্টা করে এবং মাটিতে একটি তার অবস্থানের ম্যাপ তৈরি করার চেষ্টা করে। এখানে আইজাক স্নাইপারকে জিজ্ঞেস করে, তুমি কেন এসব করছো? ইরাক ও আমেরিকার মধ্যে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে এই আমেরিকান কর্মীদের হত্যা করার অর্থ কি? তুমি সেই সব লোকেদের হত্যা করছো যারা তোমার দেশের উন্নয়নের জন্য সাহায্য করছে এবং তুমি নিজেকে ইরাকি বলছো। তোমার বোঝা উচিত যে যদি এই পাইপলাইনটি নির্মিত হয় তাহলে ইরাকের জনগণ অনেক উপকৃত হবে। এই কথা শুনে স্নাইপার জোরে হেসে ওঠে আর আইজাককে বলে যে যদি ইরাক ও আমেরিকার মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে তুমি আমার জমিতে কি করছো এবং এই পাইপলাইনটি তৈরি হলে তোমাদের মার্কিন সরকারের লাভ হবে, ইরাকের জনগণের নয়। এরপর সে বলে, তোমার পরিবার সম্পর্কে আমাকে কিছু বলো, যেমন তোমার পরিবারে কতজন লোক আছে এবং তারা কি কাজ করে। এখানে আইজাক উত্তর দিতে অস্বীকার করে কারণ এই প্রশ্নটি খুব ব্যক্তিগত ছিল। এতে স্নাইপার বলে যে যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে আমি ম্যাথিউসকে হত্যা করব এবং যদি আমি তা করি তাহলে ম্যাথিউস হবে দ্বিতীয় ব্যক্তি যে তোমার ভুলের কারণে মারা গেছে, কারণ তোমার ভুলের কারণে আরও একজন ইতিমধ্যে মারা গেছে এবং সে হলো ডিন। এটা শুনে আইজাক হতবাক হয়ে যায় এবং সে জিজ্ঞেস করে যে তুমি ডিন সম্পর্কে কিভাবে জানলে? আসলে ডিন আইজাকের কারণে মারা গিয়েছিল, কারণ একটি অভিযানের সময় আইজাক তার লক্ষ্যবস্তু মিস করেছিল এবং গুলিটি ডিনকে আঘাত করে আর সে মারা যায়। এখন আইজাক সম্পূর্ণরূপে ভেঙে পড়ে কারণ স্নাইপার ইচ্ছাকৃতভাবে আইজাকের সেই সব কথাগুলো মনে করিয়ে দেয় যে কথাগুলো মনে পড়লে সে ভেঙে পড়ে। এই সময় আইজাকের খুব পানি পিপাসা পায় এবং সে পানি পান করার জন্য তার বোতল বের করে, কিন্তু এখানে তার বোতল খালি ছিল কারণ সেই স্নাইপার গুলি করে তার বোতলটি ছিদ্র করে দিয়েছিল। এখানে স্নাইপার বলে যে আমি ইচ্ছাকৃতভাবে তোমার বোতলে গুলি করেছি যাতে তুমি তৃষ্ণার কষ্ট পাও এবং আমি তোমার রেডিও নষ্ট করেছি যাতে তুমি কারোর সাথে যোগাযোগ করতে না পারো এবং আমি তোমার মাথার পরিবর্তে তোমার পায়ে গুলি করেছি যাতে তুমি এখান থেকে পালাতে না পারো। সে আইজাককে বলে যে আগামীকাল সকালের মধ্যে তোমার মৃত্যু নিশ্চিত, কারণ তোমাকে গুলি করার কারণে প্রচুর রক্তক্ষরণ হবে এবং এখন তোমার কাছে পান করার মতো পানি পর্যন্ত নেই। এরপর আইজাক সেই স্নাইপারকে বলে যে তুমি একজন সন্ত্রাসীর চেয়ে কিছু অংশে কম নও। এই কথা শুনে স্নাইপার জোরে হেসে ওঠে আর আইজাককে বলে যে তোমার হাতে বন্দুক আছে এবং তুমি আমার দেশে আছো এবং তুমি আমাকে হত্যা করার চেষ্টা করছো, আর তা সত্ত্বেও তুমি আমাকে সন্ত্রাসী বলছো। তোমরা ইসরায়েলিদের মতো পৈতৃক কথাবার্তা বন্ধ করো। এই সময় আইজাক স্নাইপারকে দেখার চেষ্টা করে, তখন তার চোখ একটি আবর্জনার স্তূপের দিকে যায় এবং সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে যে স্নাইপার ওই আবর্জনার স্তূপে লুকিয়ে আছে। এখানে আইজাক বুঝতে পারে যে ওই স্নাইপার কতটা বিপজ্জনক, কারণ এতক্ষণ সেই আবর্জনার স্তূপে লুকিয়ে থাকা কোনো সহজ কথা নয়। আইজাক তাকে জিজ্ঞেস করে, তুমি কি স্নাইপার জুবা? এর উত্তরে স্নাইপার বলে, না আমি জুবা নই, আমি একজন সাধারণ ইরাকি নাগরিক যে তার দেশকে রক্ষা করছে। এর উত্তরে আইজাক বলে, আমার মতে তুমি মার্কিন সেনাবাহিনীর থেকে স্নাইপারের প্রশিক্ষণ নিয়েছো, যার পর তুমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে হত্যা করতে শুরু করেছো। এখানে সেই স্নাইপার বলে যে
আমি কোনো মার্কিন সেনা দ্বারা স্নাইপারের প্রশিক্ষণ নিইনি এবং আমি কেবল তাদেরকে হত্যা করি যারা আমার দেশে ক্ষতি করার চেষ্টা করে। এখানে ধীরে ধীরে আইজাকের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং সে তার পানি শূন্যতার কারণে মাটিতে পড়ে যায়। স্নাইপার বলে যে যদি তুমি মারা যাও তাহলে আমি তোমার চামড়া তুলে ডুগডুগি বাজাবো আর তোমার জিভ কেটে তোমার কপালে লাগিয়ে দেব। কিছুক্ষণ পর আইজাকের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে তার হেলমেটটি কাঠের টুকরোতে রেখে স্নাইপারের অবস্থান খোঁজার চেষ্টা করে, কিন্তু তার এই বোকামির কারণে হেলমেটটিও হারিয়ে ফেলে এবং সে হতাশ হয়ে বসে পড়ে। তখন সে একজন মার্কিন সেনার মৃতদেহ পড়ে থাকতে দেখে। সে তার জীবনের ঝুঁকি নিয়ে সেই মৃতদেহের কাছে পৌঁছায় এই আশায় যে কার্যকারী কিছু খুঁজে পাবে, কিন্তু যখন সে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার স্কোপ ভেঙে গেছে এবং এখন সে সেই স্নাইপারকে আর দেখতে পাবে না। তারপর আইজাক তার রেডিওতে কিছু শব্দ শুনতে পায় আর এখানে সে দেখতে পায় যে ম্যাথিউস জ্ঞান ফিরে পেয়েছে। সে চিৎকার করে ম্যাথিউসকে স্নাইপারের অবস্থানের কথা বলে। এখানে ম্যাথিউস একটি ছোট্ট আয়নার সাহায্যে স্নাইপারকে দেখার চেষ্টা করে। এরপর আইজাক স্নাইপারকে এ কথায় সে কথায় ভুলিয়ে রাখে এবং সেই সময় ম্যাথিউস ধীরে ধীরে তার বন্দুকের দিকে এগিয়ে যায়। এখানে স্নাইপার বলে যে অনেক বছর আগে সে ইরাকের একজন সাধারণ শিক্ষক ছিল, কিন্তু আমেরিকার সাথে যুদ্ধ চলাকালীন তার সমস্ত ছাত্র একসঙ্গে নিহত হয়েছিল এবং তারপর থেকে আজ পর্যন্ত প্রতিশোধের আগুনে সে জ্বলছে। এইসব কথাবার্তার মাঝে হঠাৎ করে ঝড় আসে এবং এই সুযোগটি কাজে লাগিয়ে ম্যাথিউস তার রাইফেল তুলে নেয় এবং ঝড় শান্ত হবার সাথে সাথেই সেই আবর্জনা স্তূপে অনেক গুলি চালায় এই আশায় যে যদি একটি গুলি সেই স্নাইপারের গায়ে লাগে, কিন্তু যখন সে তার রাইফেলটি পুনরায় লোড করতে যাবে তখন সেই স্নাইপার তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলিটি ম্যাথিউসের হাতে লাগে। এখানে আইজাক ম্যাথিউসকে দেয়ালের পেছনে আসতে বলে, কিন্তু সে তার কাছে পৌঁছানোর আগেই সেই স্নাইপার ম্যাথিউসকে হেডশট দিয়ে নরকে পাঠিয়ে দেয়। এখন ম্যাথিউস মারা যাবার পর আইজাক সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। এখানে স্নাইপার বলে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে আমার সাথে কথা বলতে থাকো এবং আমাকে বলো কেন তুমি ডিনের স্কোপ নিয়ে ঘুরে বেড়াও। সে একটু কান্নাকাটি করার পর সেই স্নাইপারের কাছে স্বীকার করে যে ডিনের মৃত্যু তার কারণেই হয়েছিল। একটি অভিযানের সময় সে তার টার্গেট মিস করে এবং গুলিটি ডিনের গায়ে লাগে, কিন্তু সে সকলের কাছে মিথ্যা বলে যে ডিন একজন শত্রু স্নাইপারে নিহত হয়েছে। যাই হোক, এই মিথ্যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল এবং আজ সে কথা তার শত্রুও জেনে গেল। যখন আইজাক সেই স্নাইপারের সাথে কথা বলছিল তখন সে রেডিওতে কিছু শব্দ শুনতে পায়। তার ক্যাম্পের লোকেরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আইজাক তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ সেই স্নাইপার আইজাকের রেডিওর ফ্রিকোয়েন্সি ট্যাপ করেছিল, যার কারণে আইজাক তাদের কথাবার্তা শুনতে পাবে কিন্তু সে তাদের উত্তর দিতে পারবে না। এখানে সেই স্নাইপার আইজাকের মতো করে কথা বলে এবং ক্যাম্পের লোকেদের একটি ব্যাকআপ টিম পাঠাতে বলে। আইজাক বুঝতে পারে যে বাস্তবে এখানে কোনো উপস্থিত কর্মীরা কখনো কোনো সাহায্যের জন্য ব্যাকআপ টিম ডাকেনি। এই স্নাইপার তাদের সাহায্য চেয়েছিল যাতে মার্কিন সেনাবাহিনী এখানে আসতে পারে এবং সে তাদেরকে একে একে হত্যা করতে পারে। এখানে আইজাক এই কথাবার্তা থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং ক্লান্তির কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান হয় তখন সে রেডিওতে কিছু শব্দ শুনতে পায় না, তাই সে মনে করে যে সেই স্নাইপার হয়তো ঘুমিয়ে পড়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে সে ম্যাথিউসের রাইফেলটি তার দিকে টেনে নেয় এবং সেই আবর্জনা স্তূপের দিকে তাক করে। তখন আইজাক মার্কিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার দেখতে পায় এবং এটা দেখে আইজাক তার সামনে থাকা দেয়াল ভেঙে ফেলে যাতে তার লোকেরা তাকে দেখতে পায়। এরপর সে সেই আবর্জনা স্তূপে একটি গুলি চালায়, তবে সে নিশ্চিত ছিল না যে গুলিটি স্নাইপারের গায়ে লেগেছে, তাই সে তার জায়গায় উঠে দাঁড়ায় যাতে সেই স্নাইপার বেঁচে থাকলে তাকে হত্যা করবে। সেই স্নাইপার তাকে গুলি করে না, যার কারণে আইজাক মনে করে যে সেই স্নাইপার হয়তো মারা গেছে অথবা গুরুতর আঘাত পেয়েছে। এরপর হেলিকপ্টার দুটি তার কাছে আসে এবং তাকে স্ট্রেচারে করে শুয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর আইজাক সেই স্নাইপারের সম্পর্কে তাদের বলার অনেক চেষ্টা করে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ঠিকমতো কথা বলতে পারছিল না। কিন্তু দুটি হেলিকপ্টার উড়ে একটু উঁচুতে পৌঁছানোর সাথে সাথেই সেই স্নাইপার তাদের উপর গুলি করে এবং হেলিকপ্টারের পাইলটকে হত্যা করে, যার ফলে দুটি হেলিকপ্টার ক্রাশ হয়ে নিচে পড়ে যায় এবং ভেতরে উপস্থিত সকলেই মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি সেই স্নাইপার মার্কিন দপ্তরে ফোন করে এবং তাদেরকে একটি উদ্ধারকারী দল পাঠাতে বলে এবং সে নিজেকে একজন মার্কিন সেনা হিসাবে পরিচয় দেয়, তার মানে আবার তাদেরকে হত্যা করবে। এবং এর সাথে এই দুর্দান্ত সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করুন এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।